হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 2 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন প্রত্যেকে অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, এছাড়া ফার্স্ট চ্যাপ্টারটা লাইন ভিত্তিক বুঝিয়ে দিয়েছি। বোঝা পড়াটা অবশ্যই দেখবে, যাতে যে কোনো প্রশ্ন এলে লিখতে পারো। এছাড়া বাংলায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, এগুলো সব করানো আছে। বোমযাত্রীর ডায়েরি এখনো পর্যন্ত করিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, পোড়ামাটির নীতি কি? উত্তর আমরা লিখব, পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে, তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন, তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলো জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব কি? উত্তর লিখব, লিপজিগের যুদ্ধে বিজয়ী মিত্রশক্তিবর্গ 1813 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নেপোলিয়নকে সম্মানজনক যে কয়েকটি শর্তে সন্ধির প্রস্তাব দেয়, সেগুলি ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব নামে পরিচিত। এতে বলা হয়, ফ্রান্সকে তার প্রাকৃতিক সীমারেখায় ফিরে যেতে হবে, অর্থাৎ জার্মানির দিকে রাইন, ইটালির দিকে আলপস ও স্পেনের দিকে পিরেনিজ হবে ফ্রান্সের সীমান্ত, এবং নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট বলে স্বীকার করা হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বোনাপার্ট মতবাদ কি? উত্তর লিখব, রুশ বিপ্লবী ট্রটস্কির মতে সামরিক বল প্রয়োগ করে বিপ্লবকে ধ্বংস করার ঘৃণ্য দৃষ্টান্ত হল বোনাপার্ট মতবাদ। রাজনৈতিক দিক থেকে নেপোলিয়ন প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বোনাপার্টবাদ বলে, যা ছিল নকল গণতন্ত্রের মুখোশে ঢাকা সামরিক স্বৈরতন্ত্র। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? উত্তর লিখব, ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই সূত্র ধরে নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয়ে এবং বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, তারপরে এটা হচ্ছে বাক স্বাধীনতা হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল এসছে, এই জায়গাটা আমরা করব বাক, বয়াকার কয় হসন্ত, তারপরে স্বাধীনতা। তো যাই হোক, বাক স্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করে। এছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতা নিজের কুক্ষিগত, যেটা আমরা বলে থাকি, করে। তাই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। ওকে, নেক্সট, পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণ কি? এটা 3 নম্বরের প্রশ্ন। 1800, এটা বড় প্রশ্নেও আসে, 3 নম্বরের প্রশ্নে এটা দিয়েছি আমি, এখন পরে আবার বড় প্রশ্নে দেব। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন, ফলে নেপোলিয়নের পতন ঘটে। নেপোলিয়নের পতনের কারণগুলো: 1 নম্বর, নেপোলিয়নের অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। 2 নম্বর, ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের নিরন্তর বিরোধিতা। 3 নম্বর, ভ্রান্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 4 নম্বর, উপদ্বীপীয় যুদ্ধে পরাজয়। 5 নম্বর, রাশিয়া অভিযানে ব্যর্থতা। 6 নম্বর, ইউরোপীয় জাতিগুলির সম্মিলিত আক্রমণ প্রভৃতি। হলো পরের প্রশ্ন,
বনপাট মতবাদ কি? উত্তর লিখব রুশ বিপ্লবী ট্রটস্কির মতে সামরিক বল প্রয়োগ করে বিপ্লবকে ধ্বংস করার ঘৃণ্য দৃষ্টান্ত হল বনপাট মতবাদ। রাজনৈতিক দিক থেকে নেপোলিয়ান প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বনপাটবাদ বলে, যা ছিল নকল গণতন্ত্রের মুখোশে ঢাকা সামরিক স্বৈরতন্ত্র। নেক্সট প্রশ্ন, অর্ডার ইন কাউন্সিল কি? উত্তর লিখব ফ্রান্সের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ডের মন্ত্রিসভা 1807 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে। ফ্রান্স ও তার মিত্রদেশের বন্দরে কোনো দেশের এমনকি নিরপেক্ষ দেশের জাহাজও ঢুকতে পারবে না। এই নির্দেশ লঙ্ঘন করলে ইংল্যান্ড ওই জাহাজ ও মালপত্র বাজেয়াপ্ত করবে। যদি একান্তই যেতে হয় তবে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে অনুমতি নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, কন্টিনেন্টাল সিস্টেম বলতে কি বোঝো? এটা অনেক সময় মহাদেশীয় অবরোধ ব্যবস্থাও বলা হয়। যাই হোক, নেপোলিয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তিতে জব্দ করতে না পেরে অর্থনৈতিক দিক থেকে জব্দ করার চেষ্টা করে। 1806 খ্রিস্টাব্দে তিনি বার্লিন থেকে ঘোষণা করেন যে ইউরোপের কোনো দেশের কোনো বন্দরে ইংল্যান্ডের জাহাজ ঢুকতে পারবে না বা ইংল্যান্ডের তৈরি কোনো জিনিস কিনতে পারবে না। নেপোলিয়ান প্রবর্তিত এই ব্যবস্থাকে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয়ে থাকে বা বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মিলান ডিক্রি কি? উত্তর আমরা লিখব ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল প্রত্যুত্তরে নেপোলিয়ান মিলান ডিক্রি জারি করেন। কোনো নিরপেক্ষ বা মিত্র দেশের জাহাজ অর্ডার্স ইন কাউন্সিল মেনে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিলে তা ইংল্যান্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে এবং ফ্রান্সের দ্বারা তা বাজেয়াপ্ত করা হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, জুনটা কি? উত্তর আমরা লিখব জুনটা বলতে বোঝায় বিদ্রোহী প্রতিরোধ সমিতিকে। নেপোলিয়ানের স্পেন অভিযানকালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজের হাতে তুলে নেয় এবং আগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালায়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, টোরেস ভেড্রাস কি? উত্তর আমরা লিখব উপদ্বীপীয় যুদ্ধের সময় নেপোলিয়ানের আক্রমণ প্রতিহত করার জন্য পর্তুগালে অবস্থানরত ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি ট্যাগাস নদীর থেকে আটলান্টিক সমুদ্র পর্যন্ত একটি আত্মরক্ষামূলক দুর্গ প্রাকার তৈরি করে নিজেদের রক্ষা করেন। এটি টোরেস ভেড্রাসের সুরক্ষারেখা নামে বিখ্যাত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়ানের পতনের অনিবার্য করে তোলে? উত্তর, নেপোলিয়ানের সাম্রাজ্যবাদী অভিলিপ্সা লয়হস্যি পয়সয় আকার হবে। হ্যাঁ, তো যাই হোক, নেপোলিয়ানের সাম্রাজ্যবাদী অভিলিপ্সা স্পেনবাসীর আত্মমর্যাদা ও জাতীয়তাবোধে আঘাত হানে। ক্ষুব্ধ স্পেন, পর্তুগাল ও চতুর্থ শক্তিজোটের মিলিত বাহিনী নেপোলিয়ানকে পরাস্ত করলে তার সামরিক মর্যাদা বিনষ্ট হয়, আর্থিক স্থিতি নষ্ট হয় এবং ইউরোপে নেপোলিয়ান বিরোধী হাওয়া প্রবল হয়ে ওঠে। তার ফলে পতন অনিবার্য হয়ে পড়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, স্পেনীয় ক্ষত কি? উত্তর লিখব স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ান 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা করে। বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হন এবং তার মান মর্যাদা ভূলুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে নতুন ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।